নমস্কার বন্ধুরা, অরিন্দমের সাথে কিছুক্ষণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শুরু করতে যাচ্ছি প্রখ্যাত সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা অত্যন্ত সুন্দর গল্প, আংটি। গল্প পাঠ ভালো লাগলে শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ রইল লাইক দেবার এবং শেয়ার করবার। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন। তাহলে এবার আমরা মূল গল্প শুরু করতে যাচ্ছি। গল্পের নাম আংটি। হীরার আংটির হীরাটা যখন আলগা হইয়া যায় তখন আর তাহা আঙুলে পড়িয়া বেড়ানো নিরাপদ নয়। হীরা অলক্ষিতে পড়িয়া হারাইয়া যাইতে পারে, বিষয়ী সাবধান। ক্ষেত্রমোহনের আংটির হীরা অনেকদিন আগেই হারাইয়া গিয়াছিল। শোকটা সে সহজেই কাটাইয়া উঠিতে পারিয়াছিল এবং ঝুটা পাথর দিয়ে কাজ চালাইতেছিল। অপরিচিত কেউ হয়তো হঠাৎ দেখিয়া ভুল করিতে পারিত, কিন্তু অন্তরঙ্গদের মনে কোনো মোহ ছিল না। ক্ষেত্রমোহন যে একজন ভদ্রবেশী মিষ্টভাষী জুয়াচোর তাহা তাহার স্ত্রী চপলা জানিত। চপলার বয়স 22 বছর, রূপ ও যৌবন দুই আছে, সন্তানাদি হয় নাই। তাহার রূপ ও যৌবনের মধ্যে একটা তীব্র তেজস্বিতা ছিল, চোখ ধাঁধানো উগ্র প্রগল্ভতা। 22 বছর বয়সে বাঙালি মেয়ের যৌবন সাধারণত থাকে না। যাহা থাকে তাহা পশ্চিম দিগন্তের অস্তরাগ। চপলার মধ্যে কিন্তু কোনো অভাবনীয় কারণে যৌবন টিকিয়া গিয়াছিল। তাহার মনের ওপর যে নিগ্রহ হইয়াছিল তাহারই ফলে হয়তো এমনটা ঘটিয়াছিল। মনের সহজাত বৃত্তি ও সংস্কারগুলি যখন নিপীড়িত হইয়া অন্তর্মুখী হয় তখন তাহারা কোন পথে কী রূপ ধরিয়া দেখা দিবে তাহা বলা দেবতারা অসাধ্য। ক্ষেত্রমোহন লোকটা নিরুম্ব বদমায়েশ। মোহ সাহেবই করা ছিল তাহার পেশা। বড়লোকেদের সদ্য ব্যয়প্রাপ্ত সন্তানদের অপ্সরালোকের দ্বার পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া ছিল তাহার জীবিকা। কিন্তু সে নিজের স্ত্রীকে ভালোবাসিত। বেহুঁশ মাতালের পকেট হইতে মানিব্যাগ চুরি করিতে তাহার বাধিত না, কিন্তু সে নিজে মদ খাইত না এবং অন্যান্য মকার সম্বন্ধেও তাহার একটা স্বাভাবিক নিস্পৃহতা ছিল। অপ্সরালোকের দ্বার পর্যন্ত গিয়ে সে ফিরিয়া আসিত। শঙ্করাচার্য সত্যই বলিয়াছেন, এ সংসার অতীব বিচিত্র। চপলা যখন প্রথমে স্বামীর চরিত্র জানিতে পারে তখন ভীত বিস্ময়ে একবারে অভিভূত হইয়া পড়িয়াছিল। তারপরে কিছুদিন কান্নাকাটির পালা চলিল। ক্ষেত্রমোহন সস্নেহে যত্ন করিয়া চপলাকে নিজের চরবাক নীতি বুঝাইয়া দিল। অন্তঃপর ক্রমে ক্রমে চপলা উদাসীন হইয়া পড়িয়াছিল। তাহার মনে আর মোহ ছিল না। ট্রাম ঘড়ঘড়িত সদর রাস্তার উপরে একটি সরু বাড়ির দোতলায় দুই ঘর লইয়া ক্ষেত্রের বাসা। শয়নঘরের উপরে একটি জানালা সদর রাস্তার উপরই। সেখানে দাঁড়াইলে পথের দৃশ্য দেখিবার কোনো অসুবিধা নাই। সেদিন বৈকালে চপলা সেই জানলার সম্মুখে দাঁড়াইয়া রাস্তার দিকে তাকাইয়াছিল। এমন সময় সিঁড়িতে জুতার শব্দ শুনিয়ে ফিরিয়া দেখিল। উৎফুল্ল ক্ষেত্রমোহন ঘরে ঢুকিল। ক্ষেত্রের বয়স 30, সুশ্রী, চটপটে, বাকপটু। সে হাসিতে হাসিতে চপলার পাশে আসিয়া দাঁড়াইয়া বলিল, সব ঠিক করে ফেলেছি, আজ রাত্রি, বুঝলে? গুদাম সাবাড়, মাল তস্ত্রপাত। চপলা তাহার মুখের পানে চাইয়া হাসিল, জলজলে চোখ ঝলসানো হাসি। তাহার দাঁতগুলি যেন একরাশ হীরা, আলোয় ঝকপক করিয়া উঠিল। ক্ষেত্রের এ হাসি অভ্যাস হইয়া গিয়াছিল, তবু সে লোভ সামলাইতে পারিল না। একটা চুম্বন করিয়া ফেলিল। বুকে হাত দিয়ে তাহাকে একটু ঠেলিয়া দিয়া চপলা বলিল, কি হলো?
চপলার কাছে ক্ষেত্রের কোনো কথাই গোপন ছিল না, বরং কেমন করে কাহার নিকট হইতে টাকা ঠকাইয়া লইল, কাহাকে মাতাল করিয়া পকেট বুক হইতে নোট চুরি করিল, এসব কথা পুঙ্খানুপুঙ্খরূপে চপলার কাছে গল্প করিতে ভালোবাসিত। বেশ একটা আত্মপ্রসাদ অনুভব করিত। এখন সে জানলার গড়াত ধরিয়া সোৎসাহে বলিতে আরম্ভ করিল, তোমাকে এতদিন বলিনি, এক নতুন ক্যাপ্টেন পাকড়েছি, বেশ শাঁসালো জমিদারের ছেলে, কলকাতায় ফুর্তি করতে এসছে, নরেন চৌধুরী নাম, হরেপুরে একটা বাসা নিয়ে একলা রয়েছে, তাকে মাসখানেক ধরে খেলাচ্ছি। ছোঁড়ার বয়স বেশি নয়, 23-24, কিন্তু হলে কি হবে, এর মধ্যে অনেক বুড়ো ওস্তাদের কান কেটে নিতে পারে, একবারে একটি হাড়তাল ঘুঘু। এই দেখো না, 1 মাস ধরে তেল দিচ্ছি, এখনো একটি সিকি পয়সা বার করতে পারিনি। সালা মদ কিনবে, তাও আমার হাতে টাকা দেবে না, নিয়ে গিয়ে বোতল কিনে আনবে, নয়তো দারোয়ান বেটাকে পাঠাবে, তার থেকে 2 পয়সা বাঁচাবো সে গুড়েই বালি। পাড়া মাতাল, কিন্তু মদের গেলাস ছোঁয়ার আগে কি করে জানো, টাকা কড়ি, মায়ের হাতের আংটিটা পর্যন্ত দেরাজে বন্ধ করে চাবিটি ওই শালা দারোয়ানের হাতে দিয়ে বলে, যাও মুচ করো। এই বলে তাকে বেটার ছেলে একবারে বাড়ির বার করে দেয়। তারপর আমার দিকে চেয়ে মুচকে মুচকে হাসতে থাকে। চণ্ডাল বেটার ছেলে। চপলা মন দিয়ে শুনিতেছিল। এই আকস্মিক উত্তাপে সকৌতুকে হাসিয়া ফেলিল। বলিল, তবে যে বললে সব ঠিক করে ফেলেছি। ক্ষেত্র মুখের একটা বিরক্তিসূচক ভঙ্গি করিয়া বলিল, দেখলুম ও শালা পগেয়া বদমাসকে সহজে ঘায়েল করা যাবে না, একবারে ঘাড় মটকাতে হবে। আমারও লোক চড়ে গেছে, আজ রাত্রে ঠিক করেছি বেটা দেরাজি একবারে ফাঁক করে দেব। এই দেখো চাবি তৈরি করেছি। বলিয়া পকেট হইতে কয়েকটা চকচকে চাবি বাহির করিয়া দেখাইল। চুরি করবে? হ্যাঁ, ঢের খোসামত করেছি, আর নয়। এবারে এক হাত ভানুমতির খেল দেখিয়ে দেব। টাকা করি বেটা দেরাজে বেশি রাখে না, কোথায় রাখে ভগবানই জানেন, কিন্তু একটা হীরের আংটি আছে, রাত্রে বেরোনোর সময় সেটা দেরাজে বন্ধ করে রেখে যায়, সেইটার ওপর তাক করেছি। উফ, কি হিরেটা মাইরি! চপলা, যদি দেখো চোখ ঝলসে যাবে। দাম 1000 টাকার 1 কানা করি কম নয়। যদি 500 টাকাতেও ছাড়ি, কেষ্ট স্যাকরা লুফে নেবে। কিন্তু যদি ধরা পড়ো? সে ভয় নেই, বন্দোবস্ত সব পাকা করে রেখেছি। আজ 11টা থেকে 12টার মধ্যে বেটা বেরোবে, সমস্ত রাত বাড়ি ফিরবে না। বিমলাভাবে এসব চিন্তা করিয়া বলিল, কোথায় যাবে কিছুতেই বললে না। হয়তো নটরাজ থিয়েটারে সৌদামিনীর কাছে, কিন্তু সৌদামিনী তো মনা মিত্রের। যাকে যে চুলোয় যাক, আসল কথা হলো 11টার পর বেটা বাড়ি থাকবে না, দারোয়ানটাও বেরোবে, তার ব্যবস্থাও করে ফেলেছি। বাস, গলির মোড়ে ওত পেতে থাকবো, কর্তাও বাড়ি থেকে বেরোবেন, আর আমিও শুট করে গিয়ে ঢুকবো। তারপরে গুদাম সাবার, মাল তসরুপাত, সালা লুট লিয়া, সালা লুট লিয়া। রাস্তার দিকে তাকাইয়া ক্ষেত্র উচ্চস্বরে হাসিয়া উঠিল, কিন্তু পরক্ষণেই বিড়ালের মতন লাফ দিয়ে জানলার সম্মুখ হইতে সরিয়া আসিয়া চাপা গলায় বলিল, সরে এসো, সরে এসো, ও পাশের ফুটপাত দিয়ে যাচ্ছে। চপলা সরিল না, বলিল, কে? নরেন চৌধুরী, সরে এসো। কি দরকার, আমাকে তো আর চেনে না। তা বটে। তারপর ঘরের ভিতর অন্ধকার হইতে উঁকি মারিয়া উত্তেজিত কণ্ঠে বলিল, ওই দেখতে পাচ্ছ, ফর্সা মতন চেহারা, গিলে করা আব্দির পাঞ্জাবি, হাতে হরিণের শিঙের ছড়ি, উই নরেন চৌধুরী।
হাতের আংটিটা দেখতে পাচ্ছ? পাচ্ছি। চপলা বাইরের দিকে তাকাইয়া হাসিল। পড়ন্ত দিনের আলো তার মুখের ওপর পড়িয়াছিল। মনে হইল যেন একরাশ হীরা ঝরিয়া পড়িল। হিরেটার দাম কত বললে? 1000 টাকা। ক্ষেত্র বিছানার ওপর গিয়া বসিল। বেশিও হতে পারে। এবার তোমাকে ঝুমকো গড়িয়ে দেবই, বুঝলে? ওই কেষ্ট স্যাকড়াকে দিয়েই গড়িয়ে দেবো। সস্তায় হবে। অনেক দিন থেকে তোমাকে বলে রেখেছি। রাস্তার দিকে দৃষ্টি নিবদ্ধ রাখিয়াই চপলা বলিল, হুম। ক্ষেত্র আবার জিজ্ঞেস করিল, চলে গেছে না এখন আছে? চপলার ঠোঁটের ওপর একটি ক্ষণিক হাসি খেলিয়া গেল। ক্ষেত্র তাহা দেখিতে পাইল না। চপলা বলিল, মোড় পর্যন্ত গিয়ে আবার ফেরত আসছে। ফিরে আসছে? ক্ষেত্রর কপালে উৎকণ্ঠার ভ্রুকুটি দেখা গেল। তাই তো, আমার বাসার সন্ধান পেয়েছে নাকি? ব্যাটার যেরকম কুচুটে শয়তান। তুমি সরে এসো, কে জানে। চপলা জানলা দিয়ে গলা বাড়াইয়াই রহিল। খানিক পরে সরিয়া আসিলা বলিল, চলে গেছে। যাক, তাহলে বোধহয় এমনি ঘুরে বেড়াচ্ছিল বলিয়া ক্ষেত্র একটি স্বস্তির নিঃশ্বাস ফেলিল। চপলা যেন অন্যমনস্কভাবে ক্ষেত্রর মুখের পানে তাকাইয়া জিজ্ঞাসা করিল, আচ্ছা, টাকার জন্য মানুষ সব করতে পারে না? ক্ষেত্র একগাল হাসিল। পারে না? টাকার জন্য পারে না এমন একটাও মানুষ দেখাও তো দেখি। খুন, জখম, জাল, ফেরেববাজি, দুনিয়াটাই তো চলছে টাকার পেছনে। আর তাতে দোষী বাকি। টাকা না হলে কারুর একদণ্ড চলে? আমি যে বেটার ঘাড় ভাঙতে যাচ্ছি, তার মধ্যে আমার অন্য স্বার্থও রয়েছে। বেটা আমাকে বড্ড হয়রান করেছে। যেমন করেই হোক ওর ওই আংটি কাপ করবই। আলস্যভরে 2 হাত মাথার ওপর তুলিয়া চপলা গা ভাঙিল। তারপর বলিল, যাই, চুলটা বাঁধি। রাত্রি 10:30টার সময় ক্ষেত্র গলির মোড়ে আড্ডা গাড়িল। ঠিক সম্মুখে খড়েপুকুরের রাস্তা পূর্ব পশ্চিমে চলিয়া গিয়াছে। গলির মুখ যেখানে গিয়ে তাহার সহিত মিশিয়াছে, সেখানে একটি কাঠের আড়ত রইয়াছে। সেই আড়তের গা ঘেঁষিয়া দাঁড়াইলে সহজেই পথচারীদের দৃষ্টি এড়ানো যায়। রাস্তায় গ্যাস কাছাকাছি নাই। এখান হইতে নরেন চৌধুরীর বাসার সদর বেশ দেখা যাচ্ছে। বড়জোর 20 গজ। রাস্তার উপরেই দরজা। দরজা খুলিলে ভেতরে একটা ছোট্ট গলি। গলির 2 ধারে 2টি ঘর। রাস্তার উপরেই বাহিরের দিকে জানলা আছে। ক্ষেত্র দেখিল পাশের ঘরে একটা আলো জ্বলিতেছে। এইটাই আসল ঘর। ঘরে একটা সেক্রেটারিয়ার টেবিল আছে। সেই টেবিলেরই ডান দিকের দেরাজে। ক্ষেত্র পকেটে হাত দিয়া দেখিল চাবি ঠিক আছে। সে মনে মনে হিসাব করিল, কাজ শেষ করিয়া বাহির হইয়া আসিতে মিনিট 10 বেশি সময় লাগিবে না। তার হাত পা নিষ্পিস করিতে লাগিল। একটা স্নায়বিক অধীরতা তাহার শরীরকে চঞ্চল করিয়া তুলিল। লোকটা কতক্ষণে বাড়ির বাহির হইবে। ক্ষেত্র বিড়ি ও দেশলাই বাহির করিল। বিড়িতে ফুঁ দিয়ে ঠোঁটে ধরাইয়া দেশলাই জ্বালিতে গিয়ে সে থামিয়া গেল। না, কাজ নাই। গলিতে লোকজনের যাতায়াত বন্ধ হইয়া গিয়াছে বটে, কিন্তু গলির 2 ধারেই বাড়ি। কে জানে, যদি কেউ দেশলাইয়ের আলো দেখিতে পায়। ধূমপানের সরঞ্জাম ক্ষেত্র আবার পকেটে রাখিয়া দিল। হাতে ঘড়ি ছিল। চোখের খুব কাছে আনিয়া দেখিল 11টা বাজিতে 5 মিনিট। সময় হইয়া আসিতেছে। এমন সময় নরেন চৌধুরীর ঘরে বৈদ্যুতিক আলো নিভিয়া গেল। ক্ষেত্র নিঃশ্বাস বন্ধ করিয়া এক দৃষ্টে সদর দরজার পানে তাকাইয়া রহিল। তাহার পর আস্তে আস্তে নিঃশ্বাস ত্যাগ করিল। এইবার সদর দরজা খুলিয়া নরেন চৌধুরী বাহির হইয়া আসিল। ক্ষেত্র
কাঠগোলার দেওয়ালে একবারে বিজ্ঞাপনের পোস্টারের মতন সাঁটিয়া গেল। নরেন ফুটপাতে দাঁড়াইয়া সিগারেট ধরাইল। ক্ষেত্র সহস্র চক্ষু হইয়া দেখিল তাহার হাতে আংটিটি আছে কি না। না, নাই। আবার সে ধীরে ধীরে চাপা নিঃশ্বাস ফেলিল। নরেন ছড়ি ঘুরাইতে ঘুরাইতে চলিয়া গেল। এইবার ক্ষেত্র অন্ধকারে দাঁত বাহির করিয়া হাসিল। নরেনের পরিপাটি সাজসজ্জা সে এক নজর দেখিয়া লইয়াছিল। এইসব নিশাচর প্রজাপতিদের প্রতি তার মনে একটি অবজ্ঞাপূর্ণ ঘৃণার ভাব ছিল। সে মনে মনে বলিল, অভিসারে বেরোলেন। কোনো একজন স্ত্রীলোক ইহাকে দহন করিয়া অন্তঃসার শূন্য করিয়া শেষে ছোবরার মতন দূরে ফেলিয়া দেবে, ইহা ভাবিয়া সে মনে মনে বড় তৃপ্তি পাইল। করুক করুক, সোনার চাঁদকে একবারে ন্যাংটা করে ছেড়ে দিই। কিন্তু এদিকে দারোয়ানটা এখনো বাহির হইতেছে না কেন? খোট্টাটার আবার কি হইল? ভাং খাইয়া ঘুমাইয়া পড়ে নাই তো? আরো খানিকক্ষণ অপেক্ষা করিয়া ক্ষেত্র ঘড়ি দেখিল, 11:15। তাই তো, কি হইল? দারোয়ান আগে বাহির হইয়া যায় নাই তো? না, তা হইলে নরেন দরজায় তালা লাগাইয়া যাইত। তবে দারোয়ান কি সত্যই ঘুমাইয়া পড়িল? তাহাকে সরাইবার জন্য ক্ষেত্র যে এত মেহনত করিয়াছে, সার্কুলার রোডে ময়দাকলের বস্তিতে তাড়ির আড্ডার সন্ধান বলিয়া দিয়াছে, আর শেষে এই সময় খোট্টা দারোয়ান বাহির হইল। দরজায় তালা লাগাইয়া পাগড়ি বাঁধিতে বাঁধিতে নাগরা ঠক ঠক করিয়া প্রস্থান করিল। এইবার সময় উপস্থিত। দারোয়ানের নাগরার শব্দ মিলাইয়া যাইবার পর ক্ষেত্র কাঠগোলার ছায়া অন্ধকার হইতে বাহির হইয়া আসিল। পথ নির্জন, বাধা বিপত্তির কোনো ভয়ই নাই। কিন্তু 2 পা অগ্রসর হইয়া ক্ষেত্র আবার ফিরিয়া আসিল। কাজ নাই, আরেকটু যাক। যদি দারোয়ানটা কিছু ভুলিয়া ফেলিয়া গিয়া থাকে, হয়তো আবার ফিরিয়া আসিবে। 10 মিনিট কাটিয়া গেল, দারোয়ান ফিরিল না। তখন ক্ষেত্র অন্ধকার হইতে বাহির হইল, বেশ স্বাভাবিক দ্রুত পথে, যেমন নিজের বাড়ি যাইতেছে এমনভাবে দরজার সম্মুখে গিয়ে দাঁড়াইল। পকেট হইতে চাবি বাহির করিয়া বেশ শব্দ করিয়া দরজা খুলিল। তারপর ভেতরে প্রবেশ করিয়া দরজা ভিজাইয়া দিল। ক্ষেত্রের পকেটে একটি ছোট বৈদ্যুতিক টর্চ ছিল, সেটা এইবার সে জ্বালিল। একবার চারিদিকে ফিরাইয়া দেখিয়া লইল, তারপর বাঁ দিকে দরজার উপর ফেলিল। দরজায় তালা লাগানো। ক্ষেত্র একটা চাবি বাছিয়া লইয়া তালায় পড়াইল। খুট করিয়া শব্দ হইল, তালা খুলিয়া গেল। টর্চের আলো নিবাইয়া ক্ষেত্র ঘরে ঢুকিল। ঘরে কোথায় কি আছে সবই তাহার জানা ছিল। সে অন্ধকারে হাতড়াইয়া গিয়া রাস্তার দিকে জানলাটা বন্ধ করিয়া দিল। তারপর ঘরের দিকে ফিরিয়ে টর্চ জ্বালিল। টর্চের আলো একটি টেবিলের ওপর গিয়া পড়িল। টেবিলের ওপর বিশেষ কিছুই নাই, কাগজ চাপা, ব্লটিং প্যাড, দোয়াত, কলম। টেবিলের আশপাশে 2-3টে চেয়ার অস্পষ্টভাবে দেখা গেল। ক্ষেত্র আর কালক্ষয় না করে কাজে লাগিয়া গেল। টেবিলের সম্মুখে চেয়ারে বসিয়া সে দেরাজ খুলিতে প্রবৃত্ত হইল। ডান ধারের দেরাজগুলো খোলা, কিন্তু বাঁ ধারের দেরাজের সম্মুখে একটি কবাট আছে, তার গায়ে চাবির ঘর। সেই কবাটের গায়ে চাবি প্রবেশ করাইয়া সন্তর্পণে ঘুরাইল। কবাট খুলিয়া গেল। 4টি দেরাজ। নরেন উপরের দেরাজে আংটি রাখে। ক্ষেত্র দেরাজের ভেতর আলো না ফেলিয়াই তার ভিতরে হাত ঢুকাইয়া দিল। কাগজপত্র ও পানের ডিপা তার হাতে ঠেকিল, কিন্তু আংটির পরিচিত ক্ষুদ্র কেসটি হাতে ঠেকিল না। তখন সে দেরাজের ভেতরে আলো ফেলিয়া দেখিল, আংটি নাই। আংটি নাই? কোথায় গেল? প্রথমে ক্ষেত্র কিছুই বুঝিতে পারিল না। সে এতটাই স্থির নিশ্চয় ছিল যে এই অভাবনীয় ব্যাপারে
যেন হতভম্ব হইয়া গেল। তারপর তার বুকের ভেতরটা দুরদুর করে উঠল। তবে কি? সে একবার ঘরের চারপাশে চাহিল, টর্চটা ঘরের কোণে কোণে ফেলিয়া দেখিল, না, কেহ নাই। সে ভয় করিয়াছিল নরেন তাকে ধরিবার ফাঁদ পাতিয়াছে। তাহা নয়, হয়তো আংটিটা দ্বিতীয় দেরাজে আছে। মেঝেতে হাঁটু গেড়িয়া বসিয়া ক্ষেত্র দ্বিতীয় দেরাজ খুলিল। একবারে শূন্য, তাহাতে একটা আলপিন পর্যন্ত নাই। তৃতীয় দেরাজ, সেটাও শূন্য। চতুর্থ দেরাজও তাই। ক্ষেত্রের কপালে ঘাম ফুটিয়া উঠিল। নাই, কিছুই নাই। আংটি তো দূরের কথা, একটা পয়সা পর্যন্ত নাই। আলো নিবাইয়া অন্ধকার ঘরে ক্ষেত্র কাঠ হইয়া দাঁড়াইয়া রইল। আবার তাহার বুক ধকধক করিতে লাগিল। নরেন নিশ্চয়ই সন্দেহ করিয়াছিল, তাই তাহাকে ঠকাইবার জন্য। কিন্তু না, নিশ্চয়ই আছে। হয়তো তাড়াতাড়িতে নরেন ডান দিকের খোলা দেরাজেই আংটি রাখিয়া গিয়াছে। ক্ষেত্র আবার আলো জ্বালাইয়া ডান দিকের দেরাজগুলো খুঁজিতে লাগিল, কিন্তু কোনোটাতেই কিছুই পাইল না। কতগুলো মদের বিজ্ঞাপন, স্ত্রীলোকের ছবি, গোটা কয়েক অশ্লীল বিলাতি উপন্যাস। এতক্ষণে ভূতের মতন একটা ভয় ক্ষেত্রকে চাপিয়া ধরিল। তাহার মনে হইল এই শূন্য বাড়িখানা তাহার চুরির ব্যর্থ প্রয়াস দেখিয়া নিঃশব্দে অট্টহাস্য করিতেছে। এই ঘরটা ক্রমশ সংকুচিত হইয়া তাহাকে চাপিয়া ধরিবার চেষ্টা করিতেছে। সে ধরা পড়িয়া গিয়াছে, আর পালাইতে পারিবে না। এমন সময় দূরের কোনো গির্জায় ঢং ঢং করিয়া 12টা বাজিল। ঘড়ির আওয়াজ ক্ষেত্রের কানে বোমার আওয়াজের মতন লাগিল। 12টা! এতক্ষণ সে এখানে আছে। যদি কেউ আসিয়া পড়ে, নরেনই যদি ফিরিয়া আসে। ক্ষেত্র আর দাঁড়াইল না, দেরাজগুলো খোলাই পড়িয়া রইল। সে জোরে নিঃশ্বাস ফেলিতে ফেলিতে ঘর হইতে বাহির হইয়া আসিল। তারপর বাড়ির বাহির হইয়া আসিল। বাড়ির বাহির হইয়া ভয়ার্ত চোখে একবার চারিদিক তাকাইল। কাহাকেও দেখিতে পাইল না। পাড়া সুষুপ্ত। তখন স্খলিত হস্তে সদরের তালা বন্ধ করিয়া হন হন করে চলিতে আরম্ভ করিল। তাহার বাসা যেদিকে, ঠিক তার উল্টো দিকে সে চলিতেছে, তাহা সে জানিতেও পারিল না। একটার সময় ক্ষেত্র নিজের বাসার সম্মুখে আসিয়া দাঁড়াইল। এতক্ষণে তাহার মাথা বেশ ঠান্ডা হইয়াছে। ভয় আর নাই। এমনকি অহেতুক ভয়ে দেরাজগুলো খোলা রাখিয়া পালাইয়া আসিবার জন্য সে একটু লজ্জাও বোধ করিতেছে। কিন্তু বিস্ময়ে তাহার কিছুতেই ঘুচিতেছে না। নরেন কি তাহাকে সন্দেহ করিয়াছিল? তাহাই বা কি করিয়া সম্ভব? নরেন আংটি পরিয়া বাহির হয় নাই, সে তাহা সচক্ষে ভালো করিয়া দেখিয়াছে। তবে আংটিটা গেল কোথায়? ক্ষেত্র নিজের সিঁড়ির দরজার কড়া নাড়িল। তাহার উপরে উঠিবার সিঁড়ি স্বতন্ত্র, তলার বাসিন্দাদের সহিত কোনো সংযোগ নাই। তাই প্রতিবেশীকে না জাগাইয়া রাত্রে যখন ইচ্ছে সে বাড়ি ফিরিতে পারে। কিছুক্ষণ পরে চপলা আসিয়া দরজা খুলিয়া দিল। ক্ষেত্র কোনো কথা না বলিয়া উপরে উঠিয়া চলে গেল। চপলা সিঁড়ির দরজা বন্ধ করিয়া দিয়ে শয়নঘরে আসিল। তারপর বাক নিষ্পত্তি না করিয়াই বিছানায় শুইয়া পড়িল। ক্ষেত্র জামা খুলিতে খুলিতে ভাবিতেছিল চপলা জিজ্ঞাসা করিলে কি উত্তর দেবে। কিন্তু চপলা যখন কোনো প্রশ্ন করিল না, তখন সমস্ত কথা বলিবার জন্য তাহার নিজেরই মন উসকুস করিতে লাগিল। মুখে চোখে জল দিয়ে আলোটা কমাইয়া দিতে দিতে সে বলিল, আজ ভারী আশ্চর্যের ব্যাপার হলো। ঘুমোলে নাকি? ব্যর্থতার কুণ্ঠায় তার স্বর নিস্তেজ। চপলা উত্তর দিল না, কেবল গলায় একটি শব্দ করিল মাত্র। ক্ষেত্র বিছানায় প্রবেশ করিয়ে দেখিল চপলা চিত হইয়া শুইয়া রয়েছে। তাহার ডান হাতটা চোখের ওপর রাখা। অল্প আলোয় চপলার মুখটা ভালো করে দেখা গেল না।
আংটিটা পেলুম না, বুঝলে। চপলার নিকট হইতে কোনো সাড়া আসিল না। সে ঘুমাইয়াছে কিনা দেখিবার জন্য ক্ষেত্র তাহার মুখের কাছে মুখ লইয়া গেল। জেগে আছো না ঘুমোলে? চপলার মুখের ওপর হাতটা একটু নড়িল। সঙ্গে সঙ্গে তাহার আঙুলের ওপর আলো ঝিকিমিকি করিয়া উঠিল। ক্ষেত্র সূচিবিদ্ধের মতো বিছানায় উঠিয়া বসিল। চপলার হাতখানা টানিয়া নিজের চোখের সম্মুখে রাখিয়া বিকৃত চাপা গলায় বলিয়া উঠিল, আংটি? এই আংটি তুমি কোথায় পেলে? তুমি কোথায় পেলে? আজকের মতন এখানেই শেষ করলাম। এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে নিয়মিত বিভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প পড়ে শোনাচ্ছি। গল্প পাঠ ভালো হলে চ্যানেলটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের গল্পে আবার দেখা হবে। নমস্কার।